5 বছরে 5বার অন্তত ভিজিট তো করতে পারেন এলাকাগুলোকে, আপনারা করেন না ভিজিট। এদিকে শাসক দল যে শাসকে থাকে তার তো কোনো না কোনো কর্মসূচি চলতেই থাকে, তো তাদেরকে তো মানুষ দেখতেই থাকে যে না তাদের এই নেতা আছে, তাদের ওই নেতা আছে। কিন্তু ভোটের সময় 4টে ক্যান্ডিডেটের নাম লঞ্চ করে দেবেন, বাকি 4 বছর ঘুমাবেন, তাহলে পরে সম্ভব নয়। কিন্তু তৃণমূলেরও কিছু ফল্ট আছে। তৃণমূল হিউজ মার্জিনে জিতছে বলে তারা অনেক বড় দল, তারা এটাকে রেক্টিফাইও হয়তো করে নেবে। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যে ফল্টগুলো আছে তার মধ্যে অন্যতম ফল্ট হলো যে তাদের প্রচুর বিধানসভা আছে, প্রায় কিছু না হলে পরেও 25 to 20% বিধানসভা আছে, যেখানে তারা তাদের এমএলএরা লিড দিতে পারেনি তৃণমূলকে লোকসভা ভোটে। নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব যে তৃণমূল কি চিরজীবনে এভাবেই জিতবে, না তাদেরও কিছু ভুল ত্রুটি আছে যেগুলোকে বিরোধীরা পয়েন্ট আউট করতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমত আপনি যদি ভালোভাবে দেখেন এবারের ভোটের কৌশলটা কিন্তু একটু অন্য ধরনের ছিল। যেমন তৃণমূল যে 29 সিটস পেয়েছে, ওটা একটা পেয়েছে হিউজ লার্জ পিপলের ভোটের মধ্যে। যেমন ধরুন 7টা বিধানসভা আছে, 7টা বিধানসভা এক হয়ে গিয়ে তখন ভোট দিচ্ছে একটা লোকসভাতে। আর এই জিনিসটাই যখন বিধানসভা হবে তখন জায়গাটা সিনক্রোনাইজ হয়ে যাবে, ছোট হয়ে যাবে আরো। আর ছোট যখন হয়ে যাবে তখন তৃণমূলের জন্য টাফ ফাইট হবে, কারণ শহর কেন্দ্রিক মানুষ কিছুটা হলেও বিরোধী পক্ষকে ভোট অনেকটা বেশি দিচ্ছে, আর বিজেপি একটা স্ট্রং হোল্ড ধীরে 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 তৈরি হচ্ছে। এটা যারা ডেটা নিয়ে কথা বলছেন, যারা সামনে এসেও বলছে যে না আমাদের কোনো ক্ষতি হয়নি, আমাদের কোনো ক্ষতি হবে না, তারাও এই বিষয়টা জানেন, ভালো করে জানেন। তো আপনি ভালোভাবে ফলো করুন যে তৃণমূল যখন জিতেছে, তৃণমূল 2টো কি 3টে এরকম বিধানসভা আছে যেগুলোকে তৃণমূল টার্গেট করেছিল এবারে ভোটে, যে না আমাকে এই বিধানসভাগুলো থেকে আমাকে লিড নিয়ে আসতে হবে, এতটা লিড নিয়ে আসতে হবে যে পরের বিধানসভাগুলোতে গিয়ে আমাকে খাটতে না হয়, কম খাটতে হয়। এভাবেই তৃণমূলে কিন্তু প্রচুর বেশি পরিমাণে লাভবান হয়েছে তৃণমূল, ভালোভাবে যদি আপনি ফলো করেন বিষয়টাকে। হ্যাঁ, এবার এখানে বিজেপির কি করণীয়? বিজেপির করণীয় হচ্ছে যে এই যে পয়েন্টগুলো, এই যে জায়গাগুলো যেখানে যেখানে কম ভোট পেয়েছে, সেখানে নিজেদের যে ঘাঁটি, বিজেপি বলুন সিপিএম বলুন, বিরোধীরা যারা আছে তাদেরকে ওখানে গিয়ে কাজ করতে হবে। কিন্তু তারা কাজ করবেন না, আপনি চাপ নিয়েন না। তারা ভোটের ময়দানে আসবেন, 4-5টা র্যালি করবেন, র্যালি করে চিল্লাবেন, ভাবেন যে তারা মানুষের সাথে আছে। মানুষের সাথে তারাও নেই, কেউই নেই, কোনো নেতা নেত্রী নেই। আপনাকে যদি গ্রাউন্ডে না দেখা যায়, আপনাকে যদি গ্রাউন্ডে কেউ না পায়, তাহলে আপনি ভোটে জিততে পারবেন না। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে আপনাকে যদি গ্রাউন্ডে মানুষ পায় তবেই আপনি ভোটে জিতবেন, আদারওয়াইজ আপনি ভোটে জিততে পারবেন না। আপনি নিজের এলাকাগুলোকে পরিদর্শন করে দেখুন, কোনোদিনও আপনি কোনো বিরোধী নেতাকে ভোটের আগে ছাড়া ভোটের পরে ছাড়া পাবেন না। মার তো আপনাকে ভোটের সময়ও খেতে হচ্ছে। ভোটের সময় যখন আপনি যাচ্ছেন, মিটিং মিছিলে যাচ্ছেন, ফিরে আসছেন, হাঁটছেন, তখন আপনাকে মার খেতে হচ্ছে। বাড়ি ছাড়লে ছাড়তে হচ্ছে, যেটা সবসময় দোষারোপ শাসক দলের বিরুদ্ধে থাকে। আগে সিপিএম এর বিরুদ্ধে ছিল, এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আছে। তো আপনাকে তো সেটা করতে হচ্ছে। তো আপনারা কেন আগের থেকে এই বিষয়টার উপর জোর দিচ্ছেন না যে বছরে যদি 5 বছরে একটা টার্মসে একটা ভোট আসে, তাহলে 5 বছরে 5বার অন্তত ভিজিট তো করতে পারেন এলাকাগুলোকে, আপনারা করেন না ভিজিট। এদিকে শাসক দল যে শাসকে থাকে তার তো কোনো না কোনো কর্মসূচি চলতেই থাকে, তো তাদেরকে তো মানুষ দেখতেই থাকে যে না তাদের এই নেতা আছে, তাদের ওই নেতা আছে। কিন্তু ভোটের সময় 4টে ক্যান্ডিডেটের নাম লঞ্চ করে দেবেন, বাকি 4 বছর ঘুমাবেন, তাহলে পরে সম্ভব নয়। কিন্তু তৃণমূলেরও কিছু ফল্ট আছে। তৃণমূল হিউজ মার্জিনে জিতছে বলে তারা অনেক বড় দল, তারা এটাকে রেক্টিফাইও হয়তো করে নেবে। কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে যে ফল্টগুলো আছে তার মধ্যে অন্যতম ফল্ট হলো যে তাদের প্রচুর বিধানসভা আছে, প্রায় কিছু না হলে পরেও 25 to 20% বিধানসভা আছে, যেখানে তারা তাদের এমএলএরা লিড দিতে পারেনি তৃণমূলকে লোকসভা ভোটে। আবার কিছু এমএলএ এরকমও আছে যাদেরকে একার দমে জেতানোটা মুশকিল আছে, তাদের পিছনে এফর্ট দিতে হবে দলকে অনেক বেশি পরিমাণে। তো এই ধরনের এমএলএ গুলোকে তারা তৃণমূল রিটার্ন নাও করতে পারে 2026 সালে। আর রিটার্ন না করার ফলে যদি তৃণমূল নতুন মুখ দেয়, গোষ্ঠী দ্বন্দ্বেরও একটা ব্যাপার থেকে যাবে। তো এই জায়গাগুলোতে বিরোধীদের অ্যাডভান্টেজ আছে,
কিন্তু কতটা অ্যাডভান্টেজ বিরোধী নেতার হবে তা আমার জানা নেই। আবার এখানে আরেকটা পয়েন্টও আছে যেটা কেউ বলবে না, যারা শাসক দল বিরোধী হোক বা কেউ কারোর গা ঘেঁষা কোনো পার্টির লোক হতে পারে, তারা যখন পর্যালোচনা যখন হবে তারা এই জিনিসটাকে বলবে না। লোকসভার নিরিখে যে ভোটটা হয় সেটা প্রধানমন্ত্রীর ভোট, এটা একটা বড় ফ্যাক্টর। লোকসভা ভোটটা যখন হয় তখন হয় প্রধানমন্ত্রীর মুখের ভোট, আর এই প্রধানমন্ত্রীর মুখের ভোটে ক্ষেত্রে মানুষ ভাবেন যে আপনি ভাবুন ওয়েস্ট বেঙ্গলে আছেন, তো ওয়েস্ট বেঙ্গলে 42টা আসন আছে, 42টা আসনের মধ্যে 42টাই ধরুন শাসক দল পেয়ে গেল, ধরুন আঞ্চলিক দল হোক বা সিপিএম হোক এক্সেট্রা, যে ইচ্ছা হোক পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে 42টা আসন নিয়ে গিয়ে তারা কেন্দ্রে কি করবেন? কিছু করতে পারবেন না। তাই সবসময় যে ভোটটা হয়, ভোট হওয়ার ফলে যারা কেন্দ্রের ভোটটাকে ফলো করে, তারা কেন্দ্রের যে ক্যান্ডিডেট থাকে, যারা কেন্দ্রে অনেক বড় একটা আকার নিয়ে বসে আছে, তাদেরকেই মানুষ ভোট দেয়। এটা একটা বড় ফ্যাক্টর। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন যে 2019 সালের যে ডিফিট মমতা বন্দ্যোপাধ্যায়ের, একটা ম্যাসিভ ডিফিট হয়েছিল, 19টা সিটে সীমিত থেকে গিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে থেকে 2021 সালের ভোট যখন হয়েছে তখন কি শুধুটাই আপনার, পুরোটাই যদি আপনি ধরে দেখেন, পুরোটাই কি ছিল গেম চেঞ্জার টাইপের, যে আপনার আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখছে, 4টে প্রচার হচ্ছে ভোট দিয়ে? তা নয়। যখন রাজ্যের ভোট হচ্ছে তখন রাজ্যের মুখ চাইছে মানুষ। এটা একটা বড় ফ্যাক্টর যে রাজ্যের ভোটে মানুষ রাজ্যের মুখ চাইছে, কেন্দ্রের ভোটে মানুষ কেন্দ্রের মুখ চাইছে। এই জায়গাগুলোকে যদি না বুঝতে পারে বিরোধীরা যে কি করতে হবে, কি করণীয়, তাহলে পরে তা না হলে কিছু করা সম্ভব নয় বিরোধীদের দ্বারা। আর বিরোধীদের নেতা, বড় নেতা, জননেতা, যিনি মাস লিডার বলা হয় যাকে বিজেপির তরফ থেকে, শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে যদি বলেন যে যখন প্রার্থী চয়ন হয় বা প্রার্থী নির্বাচন হয় তখন আমার কোনো ইনফ্লুয়েন্স থাকে না, আপনি বিরোধী দল নেতা, আপনার ইনফ্লুয়েন্স থাকবে না, বা যিনি পার্টি প্রেসিডেন্ট আছে তার কোনো হোল্ড থাকবে না, পুরোটাই কেন্দ্রীয় নেতৃত্ব করবে, এরকমটা তো বলা ছেলে মানুষই। আপনি যখন আপনার গড়ে জিতছেন, মানে আপনাকে যখন মিদনাপুর সাইডে আপনি জিতছেন, কাঁথির দিকে আপনি জিতছেন, তখন আপনি বলছেন ওটা আমার জিত, বিজেপির জিত নয়। যখন ডিফিট হচ্ছে, যখন হেরে যাচ্ছেন, যখন কমে যাচ্ছে ভোট, তখন আপনি বলছেন যে ওটা পার্টি হোল্ডের লোকেরা, তখন দায়ভার ছেড়ে দিচ্ছেন। তো এরকম ভাবে তো বিরোধী হতে পারে না। বিরোধী যতটা শক্ত নিজেকে দেখানোর চেষ্টা করছে মিডিয়া হাউসের থ্রুতে, ততটা বিরোধী শক্ত নয় এখানে। আজকের ডেটে দাঁড়িয়ে থেকে আপনি যদি বিরোধীকে দেখেন, তাহলে পরে বিরোধীরা প্রতিটা বুথে এজেন্ট দিতে পারেনি। আপনি যদি প্রতিটা বুথে এজেন্ট না দিতে পারেন, তাহলে আপনি ভোট পাবেন কোথার থেকে? মানুষের বিশ্বাস আসবে কোথার থেকে? যেখানে বুথে দাঁড়িয়ে থেকে দেখবে যে সেই পার্টির লোকই নেই কোনো, যেই পার্টিতে দাঁড়িয়ে থেকে নরেন্দ্র মোদী এই অঞ্চলে আপনার প্রচার সেরে যাচ্ছেন, সেই পার্টিরই কোনো লোক নেই, কোনো একটা ক্যাডার নেই যে বসে আছে বুথে, তাহলে পরে তো ভোট হবে না, পাবে না। তারপর আপনাদের দল থেকে, যেই আপনাদের দল থেকে হেরেছে, আগে খুব যখন তৃণমূলের হচ্ছিল বছর 1.5-2 আগে, তখন আপনারা খুব হাসাহাসি করছিলেন যে দলের মধ্যে ক্ষোভ, এই তো নাচন শুরু হয়ে গেছে, কোদন শুরু হয়ে গেছে, দেখুন এত এমএলএ চলে আসবে, তত এমএলএ চলে আসবে। এখন যখন আপনার দলের মধ্যে হচ্ছে, আপনাদের প্রাক্তন রাজ্য সভাপতি, যিনি প্রেসিডেন্ট, যিনি বলছেন যে দলে এটা সমস্যা ছিল, ওটা সমস্যা ছিল, সৌমিত্র খা, যিনি 5,000 ভোটে মাত্র জিতেছেন, তিনি দলের বিরুদ্ধে মুখ খুলছেন। আপনি দাঁড়িয়ে থেকে প্রতিটা মানুষ, আপনি কৃষ্ণনগরে যিনি রাজমাতা, কেউ আবার বলছেন ওনারই রাজমাতার খুব ঘনিষ্ঠ লোক, সে আবার বলছেন যে রাজমাতাকে রাজমহল থেকে নিয়ে এসে রাস্তায় দাঁড় করানো হয়েছে, পার্টির টাকা অন্য লোক খেয়ে নিয়েছে। তো এই ধরনের টাকা খেয়ে নিয়েছে, টাকা এই করেছে, ওই করেছে, এই করলে আপনারা জিততে পারবেন না। আপনাদেরকে ভাবতে হবে যে কিভাবে আপনারা জিতবেন। আর সাধারণ মানুষকেও ভাবতে হবে যে এই যে চিড়িয়াখানাটা চলছে, এই চিড়িয়াখানার কি আদেও কোনো ওষুধ আছে, আদেও কোনো দবাই আছে যে দবাইটা আপনি দেবেন, দিলে ভালো হবে। আবার আরেক দিক থেকে তারা আছেন, তারা নতুন প্রজন্মকে নিয়ে আসেন, তারপরেও তাদের ওই শূন্য থেকে যায়। তো বিরোধী বলে কিছু যে আছে, যে বিরোধীদের মধ্যে একটা ক্ষমতা আছে, সেটা দেখা যাচ্ছে না। আর দেখা না গেলে পরে জেতা মুশকিল আছে।
সেই যত বড় বড় অ্যানালিসিস করেন যে কেন্দ্রের ভোটে শাসক দল এত কম ভোট পেয়েছে, এই ভোটে শাসক দল এত কম ভোট পেয়েছে। হ্যাঁ, শাসক দলকেও হারানো সম্ভব, চিরজীবন কেউ থাকবে না, এটা একদম বিস্তারিত ভাবে পর্যালোচনা করলে পরেই বেরিয়ে আসবে যে না সম্ভব। কিন্তু এই সম্ভব করার জন্য যে যে উপায়গুলো, যে যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, সেই যে পদ্ধতিগুলো নেই বিরোধীদের কাছে। তাই হাসি আসবে আপনার, আপনি যখন পর্যালোচনা করতে যাবেন যে আপনি কাকে বলছেন। আপনি যদি দুর্নীতি নিয়ে কথা বলতে যান, দুর্নীতি নিয়ে কথা বলতে গেলে আপনাকে সাবধান আলাদার কথা বলতে হবে। সাবধান আলাদার স্টিং অপারেশনে যিনি প্রতিষ্ঠিত লোক আছেন, যার নাম না করলেও সবাই বুঝিয়ে যাবেন যে তিনিও টাকা নিয়েছেন, একজন বিচারপতি যিনি আসছেন, এসে বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে এসে যিনি পার্টি জয়েন করছেন, তিনি বলছেন যে ওকে ওর মধ্যে টাকা ছিল। হ্যাঁ, আপনি দেখেছেন ওর মধ্যে টাকা ছিল। তো আপনি অ্যাজ আ বিচারপতি যদি এতটা বায়াসড হয়ে যান, মানে আপনার তো একটা নিজস্ব সত্তা ছিল, সেই সত্তাটাকে যদি আপনি বিক্রি করে দেন, তাহলে পরে তো হবে না। মানুষ তো বোঝে আপনি যেই মার্জিনে জেতার কথা ছিল সেই মার্জিন তো জিততে পারেননি। আবার দাঁড়িয়ে থেকে আপনি ভাবুন, কিছু কিছু মানুষ বেরিয়ে এসে যে শুভেন্দু দা, দিলীপ দা, এবার যেহেতু দিলীপ ঘোষ অনেকদিন প্রেসিডেন্ট নেই, তো তার হোল্ডের থেকে শুভেন্দুর দাদার হোল্ড বেশি। তো দাদার যারা লোক আছে তারা বলছেন দিলীপ বাবু যদি অত বড়ই নেতা হন তাহলে তো উনি যে কোনো জায়গায় দাঁড়াবেন আর জিতে যাবেন। তো উনি যদি যে কোনো জায়গাতেই দাঁড়াবেন আর জিতে যাবেন বড় নেতা হলে পরে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হারতেন না নন্দীগ্রামে। আর দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারীও যদি অত ভালোই হতেন তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দাঁড় করে দিতেন ডায়মন্ড হারবারে বা কলকাতার কোনো জায়গার থেকে, যেখানে দেবশ্রীকে দাঁড় করিয়েছিলেন ওই জায়গা থেকে দাঁড় করিয়ে দিতেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, বা নিজের ভাই দিব্যেন্দুকে দাঁড় করিয়ে দিতেন অন্য কোনো নর্থ চব্বিশ পরগনার কোনো একটা সিট থেকে, দমদম থেকে দাঁড় করিয়ে দিতে পারতেন। করার নেই। তার কারণ জিততে গেলে পরে সব জায়গায় যত বড়ই নেতা হন, আপনার যদি গ্রাউন্ড হোল্ড না থাকলে আপনি জিততে পারবেন না। এটা মানতে হবে, এটা স্বীকার করতে হবে। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবেন, বিরোধী বলে চিল্লালে পরে কোনো কাজ হবে না। মিডিয়া হাউস এখনো পর্যন্ত সব মিডিয়া দেখে না। তো ওই কয়েকটা মিডিয়া হাউসের জন্য বসে থাকলে হবে না। আর শহরকেন্দ্রিক মানুষ অনেক বেশি পরিমাণে ফলো করে এই জিনিসগুলোকে। আর আপনাদের যে লিডার আছে, বেঙ্গল বেস লিডার বিজেপি তুলে আনতে পারেনি। যারা এসে যাদের একটা হিউজ কারিশমা থাকবে, কেন্দ্রীয় নেতৃত্বের উপরে ডিপেন্ডেন্সি আনতে হবে না, এরকম ধরনের নেতা এখনো পর্যন্ত বিজেপির মধ্যে নেই। সেখানে দাঁড়িয়ে থেকে শাসক দলের কাছে অনেক এরকম নেতা আছে, বা এরকম ধরনের অনেকে আছে যারা পুল অফ করতে পারে নিজের জায়গাটাকে, যাদের বড় বড় নির্বাচনিক লোকেদের দরকার পড়ে না। সেটা আপনারা ভোটে দেখেছেন। এই জিনিসগুলোকে ভাবতে হবে, কিভাবে স্ট্রং হোল্ড তৈরি করতে হবে। আর ক্যাডার বেস পার্টি মানেই যে মুখ্যমন্ত্রী মুখ থাকবে না, এই চিন্তাধারাতে যদি আপনারা চলেন তো প্রতিবারের মতন এইবার 2026-এও নাস্তানবুদ হবেন। একটুখানি আপনার লিখে নিতে হবে। জনগণেরও হয়তো শুনতে আমার কথা খারাপ লাগবে, কিছু বিজেপির লোকেরা আমাকে এসে গালাগাল দেবে, তৃণমূলের কিছু লোকেরা এসে আমাকে গালাগাল দেবে, কিন্তু গালাগাল দিলে পরে ফ্যাক্ট কোনো সময় বদলে যায় না। আর এই ফ্যাক্ট না বদলানোটাই হলো প্রধান কারণ, যার জন্য বিরোধী কিছু করতে পারছে না আর শাসক দল হিউজ মার্জিনে জিতছে। শুধু প্রকল্প দিচ্ছে বলেই শাসক দল জিতছে না, বিরোধীও সেই বিরোধী না যেই বিরোধীকে সমগ্র মানুষ পছন্দ করবে। আজকে ডেটে দাঁড়িয়ে থেকে যদি বিধানসভা ভোট হোক, যেই ভোট হোক, বিজেপি যখন লড়ে, বিজেপি যখন কম্পিট করে শাসক দলের সাথে, শাসক দল 100% ভোটের সাথে কম্পিট করে। কারণ শাসক দল নিজেকে সেকুলার হিসাবে রিপ্রেজেন্ট করে। আর সেখানে বিজেপি দাঁড়িয়ে থেকে যখন নিজেকে ভোট লড়তে যায়, তখন কিছু কমিউনিটি আছে যারা বাদ পড়ে যায়। তো বিজেপি নিয়ার অ্যাবাউট 70% ভোটের মধ্যে কম্পিট করে। তো এই 70% ভোটের মধ্যে কম্পিট করে 100%-এর সাথে আপনাদেরকে কিছু এক্সট্রা অর্ডিনারি করতে হবে, কিছু এক্সট্রা অর্ডিনারি আন্দোলন আনতে হবে, তা না হলে আপনারা জিততে পারবেন না। কারণ আপনি যদি ইতিহাস তুলে দেখেন যে আন্দোলন ছাড়া কোনো নেতা নেত্রী কোনো জায়গাতেই জিততে পারেনি। আজকে ইন্ডিয়া জোটের ভালো ফলাফলের পিছনে ভারত জোড়ো যাত্রা আছে। এটা যে যত যাই অস্বীকার্য বলুক, যাই বলুক, 50টা 40টা সিট পাওয়ার থেকে ডবল হয়ে যাওয়া সিটটা, এটা কম বড় বিষয় নেই কংগ্রেসের জন্য। তো ভারত জোড়ো যাত্রা কংগ্রেসকে একটা পাম্প দিয়েছে। এই ধরনের যদি কোনো সংযোগ বিরোধীরা না করতে পারে, আর বেঙ্গলের মতন বুকে দাঁড়িয়ে থেকে, যেখানে মানুষের চিন্তাধারা সবসময় অন্যরকমের অন্যান্য রাজ্যের থেকে, যেখানে আপনার
খুব বেশি মানুষ আপনাকে ভোট দেবে, ওই হিন্দু মুসলিম সেকুলার এগুলো থেকে ভোট দেবে না মানুষ আপনাকে। মানুষ আপনাকে দেবে যে আপনি কতটা মনের মানুষ, উদার মানুষ, আপনার চিন্তাধারা কি, এই থেকে আপনাকে ভোট দেবে। তো এই ধরনের যে কার্যপ্রণালী সেগুলোকে চালাতে হবে, আপনাদেরকে মানুষের কাছে যেতে হবে। 5 বছরে অ্যাটলিস্ট একটা বিধানসভাতে আপনাকে 5 বার যাওয়া তো কোনো ব্যাপার নয়। আজকে যেই দলে কোনো সংগঠন নেই, এসইউসিআই, সেই দলের লোক চাইলে পরেও 3 জন লোক নিয়ে বেরিয়ে পড়তে পারে, বাড়ি বাড়িতে যেতে পারে। তো আপনারা কেন পারবেন না প্রধান বিরোধী শক্তি হয়ে যে মানুষের বাড়ি বাড়িতে যাওয়া? কালকের ডেটে আপনি যদি তুলে দেখেন, একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি পাঠিয়েছিল কেন্দ্র, সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি থেকে বিপ্লব দেহের মতন লোকেরা ছিল, যিনি ওখানে দাঁড়িয়ে বলছেন আসবো আসবো পরে আসবো। কয়েকদিন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরা, আর ওখানকার লোকেরা বলছে একজন ভদ্রলোক ছিল, ভদ্রলোককে চেনেও না মানুষ। তো এই অচেনা লোকেদেরকে নিয়ে এসে কি ফ্যাক্ট ফাইন্ডিং করবেন, আর ফ্যাক্ট ফাইন্ডিং এর পরে কি হবে, এটা নিয়ে কোনো বলার কোনো কারণ নেই। ওই সিবিআই এর মতন যে কেস হবে, কেস কোর্টে যাবে, কেস সলভ জীবনে হবে না, যার পার্সেন্টেজ 0,000 হয়ে থাকবে। তো এগুলো সব মিডিয়ার চাল, মিডিয়ার থাকার চিন্তাধারা। মিডিয়াতে শুধু থাকলে হবে না, গ্রাউন্ডে থাকতে হবে। নমস্কার, আজকে এইটুকুই। ভালো যদি লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ইনফরমেটিভ ভিডিও পাবেন, কারোরটা চেটে পাবেন না, না চেটেই পাবেন।